হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজ গিয়ে ক্লাস 6-এর 1.2 গণিতের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের কিছু বেসিক সেখানে বলেছে। সেই বেসিক নিয়ে আজকে তোমাদের এই টিউটোরিয়ালটি আমি একটু আলোচনা করব। সবার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ তোমরা ক্লাস 6-এ যারা পড়ছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, প্লিজ তোমরা 5 এবং 6, 5 নাম্বার এবং 6 নাম্বার গণিত বইয়ের এই দুটো পেজ, এই অধ্যায়ের এই দুটো পেজ তোমরা একটু প্লিজ মনোযোগ সহকারে, কিছু করতে হবে না, শুধু রিডিং পড়বে, আর কিচ্ছু না, শুধু রিডিং। 5 নাম্বার পেজ এবং 6 নাম্বার পেজ একটু রিডিং পড়বে। সেখানে যদি তোমরা বের করো 5 নাম্বার এবং 6 নাম্বার পেজ বের করলে হয়তো আপাত দৃষ্টিতে তোমরা দেখবে যে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের অঙ্ক নিয়ে কিন্তু সেখানে কিছু লেখা নেই বা কোন অঙ্ক করতে হবে সেই বিষয়ে আলোচনা করা নেই। কিন্তু তোমরা একটু বিশ্বাস করো, এই 5 এবং 6 এই দুটো পেজের মধ্যে কত ধরনের জিনিস বা কত ধরনের বিষয় যে লুকিয়ে আছে তোমরা ভাবতে পারবা না। তোমরা 5 আর 6 এই দুটো পেজ সবার আগে রিডিং পড়বে মনোযোগ দিয়ে। তারপরে আমি যে ক্লাসটি করাচ্ছি এই ক্লাসটি তোমরা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, 5 নাম্বার এবং 6 নাম্বার পেজের মধ্যে যে কত ধরনের বিষয় লুকানো ছিল তোমরা ভাবতে পারবে না। এই 5 এবং 6 এই দুটো পেজ কিন্তু অনেকে করাবে না, অনেকে মানে 99% কেউ করাবে না। কিন্তু এই পেজ দুটোর মধ্যে কত ধরনের যে বেসিক বোঝানোর আছে আর কত ধরনের যে বিষয় লুকিয়ে আছে তোমরা তখনই বুঝতে পারবে যখন এই দুটো পেজ রিডিং করবে এবং আমার এই ক্লাসটি যখন তোমরা দেখবে যে না, সত্যি অনেক ধরনের কিছু বা বিষয় সেখানে ছিল যেটা বোঝার একটি বিষয়। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না। সবার আগে তোমরা বের করবে 1.2 লেসনটি, 5-6 পেজে। বারবারই বলে আসি কথাটি। সেখানে তোমাদের উপরে লেখা আছে, দেখবি যে গসাগু এবং লসাগু বলে দুটো কথা আছে। ওকে, তোমরা ক্লাস 5-এ সকলেই করেছো লসাগু এবং গসাগু, সকলেই করেছো। এবং লসাগু ও গসাগুর মধ্যে কিন্তু অনেক ধরনের বেসিক আছে, অনেক কিছু শেখার আছে। আমি ক্লাস 5-এ আপলোড করেছি, যারা দেখোনি তারা যদি একটু দেখো দয়া করে, যারা 6-এ পড়ছো সেই সমস্ত ছাত্রছাত্রীরা, তাহলে বুঝতে পারবে যে এই লেসনে এই অধ্যায়টা করতে তোমাদের অনেক ধরনের সুবিধা মিলবে। তাহলে আমরা সবার আগে একটু আলোচনা করি যে এই লেসনে যে লসাগু এবং গসাগু আছে এই দুটো কথা আমাদের জানতে হবে। এবং বলেছে আরেকটি কথা, যে গসাগু এবং লসাগুর মধ্যে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি পার্থক্যটা আছে, রিলেশনটা কি, সেই রিলেশনটা আমরা একটু আলোচনা আগে করব। তারপর একে একে করে আমি তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিব। দেখো, আমি একটু লিখে রেখেছি যে গসাগু, গসাগু কথার অর্থ হচ্ছে, আমরা সকলেই জানি যেটা হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক। আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে আমাদের লসাগু। এখন এই যে গরিষ্ঠ কথার অর্থটা একটু বোঝার চেষ্টা করো এবং লঘিষ্ঠ কথার অর্থটা একটু বোঝার চেষ্টা করো তোমরা। গরিষ্ঠ কথার অর্থ হলো সব থেকে বড়, সব থেকে বড় যে পদটি থাকে সেটাকে হচ্ছে গরিষ্ঠ বলা হয়। এবং লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সব থেকে ছোট যে পদটি থাকে সেটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ পদ। এবং এই যে লসাগু আর গসাগু সম্পূর্ণ কথা, এই দুটো হচ্ছে আমাদের সবার আগে জানতে হবে। এবং আমরা লিখে দিতে পারি যে লসাগুর পুরানাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। একটা হয়ে গেল রিলেশন। 2 নাম্বার আমরা কি লিখতে পারি, 2 নাম্বার লিখতে পারি যে লসাগুর ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে আমরা কি হয়, লঘিষ্ঠ অথবা
সব থেকে ছোট যে পদটি সেই পদ আমরা ব্যবহার করে থাকি। পরিষ্কার? এবং গসাগুর ক্ষেত্রে কি সব থেকে বড় বা গরিষ্ঠ পদটি আমরা ব্যবহার করে থাকি। এই হচ্ছে লসাগু এবং গসাগুর মধ্যে যে বেসিক রিলেশন সেটা হলো। এবং এই অধ্যায় থেকে আরেকটি জিনিস তোমাদের জানতে হবে, সেটি হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা কি। অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা কাকে বলে? দেখো, মৌলিক মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। কি বললাম? যেসব সংখ্যাকে যেসব সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাকে বলা হয় মৌলিক সংখ্যা। কি লিখলাম সংখ্যাটি? যে সমস্ত বা যে সব সংখ্যাকে এক দ্বারা আমরা ভাগ করতে পারবো এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। উদাহরণ যেমন কি হতে পারে, আমরা এক্সাম্পল একটু লিখতে পারি। এক্সাম্পলে আমরা লিখতে পারি যেমন 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, ইত্যাদি ইত্যাদি। এই কথাটা আমরা লিখতে পারি, কেননা 2কে 1 দ্বারা ভাগ করতে পারবো এবং 2কে 2 দ্বারাই ভাগ করতে পারবো, আদারওয়াইজ কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 3-এর ক্ষেত্রে 3কে 1 দিয়েই ভাগ করতে পারবো এবং 3 দিয়েই ভাগ করতে পারবো, আদারওয়াইজ কোনো সংখ্যা যাবে না। এইভাবে ডট ডট দিয়ে 7 পর্যন্ত যদি আমরা আসি তাহলে দেখতে পাবো 7কেও কিন্তু আমরা 1 দ্বারাই ভাগ করতে পারি এবং 7 দ্বারাই ভাগ করতে পারি। যদি এরকম কোনো সংখ্যা থাকে আমরা তাকে বলতে পারি সেটি মৌলিক সংখ্যা। পরিষ্কার? এখন যে বিষয়টি আছে খুবই ইম্পর্টেন্ট টপিকস, একটু মনোযোগ দিয়ে আমরা এই বিষয়টি বুঝবে। কিন্তু দেখো, আমি ধরে নাও দুই একটি সংখ্যা নিয়েছি। এখন এই যে এই 2-এর গুণিতক আমরা বের করব। কি হলো? 2-এর গুণিতক। আরেকটি বের করব আমরা 3। আমি একটা 2 নিই, আরেকটি হচ্ছে আমি 3 নিই। ওকে, 3-এর গুণিতক। দেখো, 2-এর গুণিতক এবং 3-এর গুণিতক। আমরা একটু গুণিতক নিয়ে আগে একটু বুঝি, তারপরে আমি আসি একে একে সব বিষয়গুলি আলোচনা করছি তোমাদের সাথে। 2-এর গুণিতক কত থাকতো? অর্থাৎ 2 যে সংখ্যাটি আছে সেই সংখ্যাকে কি করতে হবে? 1 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা। অর্থাৎ গুণিতক বের করতে গেলে আমাদের 1 থেকে শুরু হবে, চলতে থাকবে, 1 থেকে চলতে থাকবে। এবার 2কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 2 অক্ষে 2 হবে। হলো? 2কে 2 দিয়ে গুণ করলে 4, 2কে 3 দিয়ে গুণ করলে 6, 2কে 4 দিয়ে গুণ করলে 8, 2কে 5 দিয়ে গুণ করলে 10, ডট 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 ইত্যাদি। 2-এর গুণিতক। এবার যদি আমরা 3-এর গুণিতকটা বের করি তাহলে 3-এর ক্ষেত্রে সেমই হবে। 3কে 1 দ্বারা গুণ করব, মানে 3, 2 দ্বারা গুণ করলে 3 দুগুণা 6, 3 দিয়ে গুণ করলে 9, 4 দিয়ে গুণ করলে 12, 5 দিয়ে গুণ করলে 15, ডট 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 চলতে থাকবে ইত্যাদি। অর্থাৎ একটি অনির্দিষ্ট পদ পর্যন্ত কিন্তু চলতে থাকবে। এই ক্ষেত্রে এটি কিন্তু নির্দিষ্ট নয়। গুণিতকের ক্ষেত্রে এটা কিন্তু দাঁড়াবে না, চলতে থাকবে সংখ্যা। তাহলে 2-এর গুণিতক 2, 4, 6, 8, 10। আমি এই কটি সংখ্যা নিয়ে তোমাদের বোঝাচ্ছি এবং 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15। ওকে, সামান্য কিছু সংখ্যা নিয়ে বোঝাচ্ছি। এখন আমরা যেহেতু গুণিতক বের করেছি তাহলে এখান থেকে একটু বলো তো তোমরা, এই যে 2, 4, 6, 8, 10 ডট 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 ইত্যাদি, এই যে সংখ্যাগুলি, এই সংখ্যা, ঠিক আছে, এই সংখ্যা
এই সংখ্যাগুলির, এটা বের করেছি আমরা গুণিতক। তাহলে এই যে 2, 4, 6, 8, 10 এই যে সংখ্যাগুলি আমরা পেলাম, এই সংখ্যাগুলির গুণনীয়ক বা উৎপাদক কত হতে পারে? গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক, এই সংখ্যাগুলির গুণনীয়ক বা উৎপাদক কোন সংখ্যা বলতে হবে? কারণ এর গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা হলো, একটু খেয়াল করো এখানে, একটু বোঝো তোমরা, 2। 2 কেন 2? কারণ 2 যে সংখ্যাটি আছে, এই 2 এর উৎপাদক থেকেই কিন্তু আমাদের যে গুণিতকগুলি এসেছে, 2 এর উৎপাদক থেকে দেখো আমরা গুণিতক বের করেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি মৌলিক উৎপাদক। এই যে 2টা কিন্তু অ্যাকচুয়ালি মৌলিক উৎপাদক। দেখো 2 এর গুণিতক 2, 4, 6, 8, 10। তাহলে তাহলে 2 এর গুণনীয়ক বা উৎপাদক থেকে আমরা পেয়েছি হচ্ছে এই সংখ্যাগুলি। সেই কথাটি কিন্তু আমি লিখেছি যে 2, 4, 6, 8, 10 এই সংখ্যাগুলির গুণনীয়ক বা উৎপাদক 2। পরিষ্কার? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে আমরা লিখতে পারি না 3, 6, 9, 12, 15 ডট 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 ইত্যাদি। এই সংখ্যাগুলির, এই সংখ্যাগুলির গুণনীয়ক বা উৎপাদক 3। এই সংখ্যাগুলির গুণনীয়ক বা উৎপাদক হলো 3। কেননা 3 এর গুণনীয়ক বা উৎপাদক থেকে আমাদের এই 3, 6, 9, 12, 15 সংখ্যাগুলি এসেছে। পরিষ্কার বুঝেছ? তাহলে এই ক্ষেত্রে 2 এর ক্ষেত্রেও তো আমাদের এই সংখ্যাগুলি এসেছে, 2 এর গুণনীয়ক থেকেই আমাদের 2, 4, 6, 8, 10 ইত্যাদি সংখ্যা আমরা পেয়ে থাকি। পরিষ্কার? তাহলে এখন কোশ্চেন, এই যে 2 দেখো, এই যে 2 এর মৌলিক, আমি কিন্তু প্রথমেই বলেছি 2 একটি মৌলিক সংখ্যা, এটা হচ্ছে মৌলিক উৎপাদক কিন্তু। 2 এর মৌলিক উৎপাদক 2 এর মৌলিক উৎপাদকগুলি কি কি হতে পারে? দেখো তো, 2 এর মৌলিক উৎপাদক অর্থাৎ 2 যে সংখ্যাটি আছে, সেই 2 সংখ্যাটি কোন দুটো সংখ্যা দ্বারা গুণ করলে আমরা 2 পাচ্ছি? 1 গুণ 2। পরিষ্কার? তাহলে তোমাদের যদি বক্স থাকে, সাপোজ যদি একটা বক্স দেওয়া হয়, মনে করো এরকম দুটো বক্স দিল, বলে দিল যে 2 এর মৌলিক উৎপাদক সংখ্যাগুলি কি কি? তাহলে আমরা বলতে পারি না 2 এর মৌলিক উৎপাদক সংখ্যাগুলি হলো আমাদের এই একটা 1 আর এই একটা 2। তাহলে আমরা এখানে 1 আর 2 লিখতে পারি। এবং কটি মৌলিক উৎপাদক সংখ্যা পেলে আমরা এখানে? 2টি মৌলিক উৎপাদক সংখ্যা পেয়েছি, এই একটা এই একটা। পরিষ্কার, দুটো অ্যান্সার আমরা পেয়ে গেছি যে 2 এর মৌলিক উৎপাদক হলো 1 গুণ 2, তাহলে 1, 2, এবং এখানে মৌলিক উৎপাদক সংখ্যা 2টি। পরিষ্কার? সেম যদি আমরা 3 এর ক্ষেত্রে আসি, দেখো 3 এর ক্ষেত্রে, তাহলে আমরা কি লিখতে পারি যে 3 এর মৌলিক উৎপাদক কি কি হচ্ছে? 1 গুণ 3। পরিষ্কার? 1 গুণ 3। তাহলে এখানে যদি দুটো বাক্স দেওয়া থাকে, তাহলে আমরা লিখতে পারি মৌলিক সংখ্যাগুলি, মৌলিক উৎপাদক 1 আর 3। পরিষ্কার? 2 দ্বারা এবং 3 দ্বারা কিন্তু আমি তোমাদের বুঝালাম। এখানে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আমি করলাম, এটা কিন্তু একটু খেয়াল করবে। এইবার আরেকটি জিনিস আসবে, আমরা পেলাম হচ্ছে মৌলিক উৎপাদক সংখ্যা, এবং সেখানে মৌলিক উৎপাদক সংখ্যা কটি সংখ্যা সেটা আমরা পেয়েছি। এইবার 2 যে সংখ্যাটি আছে, 2, এই যে 2 হলো কি আমাদের? 2 হলো আমাদের যুগ্ম বা জোড়া। 2 হলো আমাদের যুগ্ম বা জোড়া মৌলিক সংখ্যা। 2 হলো আমাদের
যুগ্ম বা জোড়া মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা, কোন কারণে মৌলিক সংখ্যা, এটি কিন্তু আমি আলোচনা করেছি সবার শুরুতে। কারণ যে সংখ্যা কি এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তাহলে 2 হলো যুগ্ম বা জোড়া একটি মৌলিক সংখ্যা। এই কারণেই, কারণ 2কে 1 দ্বারা এবং 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, 2 হলো যুগ্ম বা জোড়া মৌলিক সংখ্যা। এখন এখন দেখো আর একটা মজার বিষয় কি, এখানে খুবই ইন্টারেস্টিং বিষয়, এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। 2 তো আমরা মৌলিক জোড়া সংখ্যা পেয়ে গেছি, এবার 2 এর থেকে বড়, একটু আমি এখানে লিখি, ওকে, 2 এর থেকে বড়, কি বললাম, 2 এর থেকে বড় সংখ্যাটা যুগ্ম হতে পারে, আবার নাও হতে পারে, কিংবা অযুগ্ম হবে, হয় যুগ্ম হবে নাহলে অযুগ্ম হবে। কি বললাম, 2 এর থেকে বড়, যুগ্ম বা অযুগ্ম। যুগ্ম বা অযুগ্ম, যুগ্ম মানে জোড়া, অযুগ্ম মানে বেজোড়। তাহলে যুগ্ম বা অযুগ্ম সমস্ত সংখ্যাগুলি হলো, সমস্ত সংখ্যাগুলি হলো। এইবার দেখো এখানে একটু খুব ইন্টারেস্টিং বিষয় এবং খুব মনোযোগ দিয়ে এখানে তোমাদের বুঝতে হবে। 2 এর থেকে বড় যুগ্ম বা জোড়া হতেও পারে, না হতে পারে, বা অযুগ্ম বা বিজোড়, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতেই হবে। সংখ্যাগুলি হলো, সেটি বলতো কি, মৌলিক হতে পারে না যৌগিক, বলতো, মৌলিক অথবা যৌগিক, এই দুটোর যে কোনো একটা অ্যান্সার হবে, হয় মৌলিক হবে নাহলে যৌগিক। এখন তোমরা একটু চিন্তা করো, এখানে চিন্তাটা কি, 2 এর থেকে যে বড়গুলি আছে, 2 থেকে বড় যুগ্ম বা অযুগ্ম সমস্ত সংখ্যাগুলি হলো হয় মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে, একদম কমন। এবার 2 এর থেকে বড় আমরা কত পাই, 3 আছে একটা, 5 আছে, 7 আছে, 11 আছে, 17 আছে, 19 আছে, 23 আছে। এবার যদি খেয়াল করো, এখানে খুব কিন্তু ভালোভাবে তোমাদের বুঝতে হবে বেসিকটা। এই যে আমি লিখলাম 3, 5, 7, 11, 17, 19, 23, আরো ডট 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 দিয়ে ইত্যাদি বহুত সংখ্যা পড়ে আছে। এই যে সংখ্যা, মৌলিক সংখ্যা, এখন এই সংখ্যাটা কি অলরেডি আমি কি যুগ্ম সংখ্যা পাচ্ছি না অযুগ্ম সংখ্যা, বলো তো? কারণ এই প্রত্যেকটা হচ্ছে বিজোড় সংখ্যা, প্রত্যেকটি সংখ্যা হচ্ছে বিজোড়, মনে রাখো প্রত্যেকটি সংখ্যা হচ্ছে বিজোড়। অর্থাৎ আমি এখানে পাচ্ছি অযুগ্ম বলে সংখ্যা পাচ্ছি, যুগ্ম সংখ্যা কিন্তু পাচ্ছি না। তাহলে অযুগ্ম সংখ্যাগুলি অবশ্যই অবশ্যই মৌলিক সংখ্যা, অবশ্যই মৌলিক সংখ্যা। এবং জোড় যে সংখ্যাগুলি আছে বা যুগ্ম সংখ্যাগুলি আছে, সেটা তাহলে কি হবে, যৌগিক সংখ্যা। পরিষ্কার, এখান থেকে এতটুকু বুঝতে পেরেছি। তাহলে যৌগিক এবং মৌলিক সম্বন্ধে কিন্তু আমাদের আমরা এখানে আমি বুঝিয়ে দিলাম। এবং এখানে আর একটা জিনিস, সেটা খেয়াল করো, এই যে 2 এর থেকে বড় বিজোড় সংখ্যাগুলি যে আমরা বললাম মৌলিক সংখ্যা, তাহলে একমাত্র একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি কত, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কিন্তু যুগ্ম বা জোড়া মৌলিক সংখ্যা কিন্তু 2। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে একমাত্র একমাত্র যুগ্ম বা জোড়া মৌলিক সংখ্যা হলো 2। একমাত্র যুগ্ম বা জোড়া মৌলিক সংখ্যা হলো 2। আশা করি তোমাদের এই যে বেসিক নিয়ে যে আমি আলোচনা করলাম, এবার তোমরাই বলো তো যে এই পেজের মধ্যে কত কি লুকিয়ে ছিল না, কত ধরনের বিষয় লুকিয়ে ছিল এর মধ্যে। অথচ তোমরা যখন বই খুলবে তখন কিন্তু ভাববে যে এর মধ্যে তো কিছু নেই, দেখো কত কি বোঝার বিষয় আছে এই চ্যাপ্টারটাতে বা এই দুটো পেজের মধ্যে এত ধরনের জিনিস লুকিয়ে আছে। পরিষ্কার, আমি তো সবই এখানে বলে দিলাম। লাস্ট অন কোশ্চেন আর একটা, এখানে কোশ্চেনটি হলো শূন্য ছাড়া, শূন্য 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 ছাড়া, এই কথাটা একটু মনে রাখতে হবে যে শূন্য ছাড়া
কোনো সংখ্যার, কি বললাম, শূন্য ছাড়া কোনো সংখ্যার, কোনো সংখ্যার গুণিতক, শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতক। বলতো এই যে গুণিতকটা নির্দিষ্ট হবে, নির্দিষ্ট হবে না অসংখ্য হবে? এই কোশ্চেনটা একটু তোমরা রিপ্লে করো প্লিজ। নির্দিষ্ট হবে না অসংখ্য হবে? শূন্য ছাড়া কোনো সংখ্যা গুণিতক নির্দিষ্ট না অসংখ্য? শূন্য তো কোনো ভ্যালু থাকবে না, কারণ শূন্য কোনো সংখ্যার সাথে যখন আমরা মাল্টিপল করি অর্থাৎ গুণ করি সেক্ষেত্রে টোটাল ডিজিটটাই জিরো হয়ে যায়। সেই জন্য লেখা হয়েছে শূন্য ছাড়া কোন সংখ্যার গুণিতক কত পর্যন্ত, একটা নির্দিষ্ট পর্যন্ত থাকে না অসংখ্য পর্যন্ত। তো আমরা প্রথমে যদি একটু খেয়াল করো, সবার প্রথমে যখন আমি মৌলিক সংখ্যাটা বুঝিয়েছি সেখানে কিন্তু আমি বলেছি যে সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলা হয়। এবার মৌলিক সংখ্যা কত পর্যন্ত যে যাবে, কত পর্যন্ত যে যাবে হিসাব করা যাবে না। দেখো সেই জন্য আমি ডট ডট দিয়ে ইত্যাদি আমি লিখে রেখেছি। তাহলে শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতক অবশ্যই কি হবে, অসংখ্য পর্যন্ত হবে, কারণ সে একটি নির্দিষ্ট জায়গাতে গিয়ে থামতে পারে না। পরিষ্কার বুঝতে পেরেছো? সেটা হচ্ছে অসংখ্য। এই হচ্ছে তোমাদের অ্যান্সার হবে অসংখ্য, অসংখ্য। তাহলে এই ছিল তোমাদের 5 আর 6 নাম্বার পেজের সমস্ত বেসিক এবং সমস্ত বিষয়। তো তোমরা একটু প্লিজ 5-6 পেজটা সুন্দরভাবে রিডিং করে তারপরে আমার টিউটোরিয়ালটি দেখো, ক্লাসটি দেখো, তোমরা অনেক উপকৃত হবে। তাহলে চলো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে তোমাদের সাথে।